we will discuss about the preposition. This is the word which is indicate. This is first part pre and next one is position. We know that what is the pre. You are right. And position. অবস্থান। তাহলে কার পূর্বে কার অবস্থান? নাউন বা প্রোনাউনের You are right. Before the noun or pronoun. তাহলে দেখো before noun or noun phrase or pronoun. আচ্ছা তাহলে noun এবং noun phrase টা কি? Noun হচ্ছে single word and noun phrase টা হচ্ছে a group of words gives the particular one meaning like a noun. তার মানে নাউনের মতনই সে একটা অর্থ দেবে, সেটা হচ্ছে noun phrase. আর হচ্ছে pronoun, we know that নাউনের পরিবর্তে যেটা ইউজ করি a word which is used against the noun. আচ্ছা so the different types of the preposition. First one, simple preposition. তাহলে সিম্পল প্রিপোজিশন যেগুলো সেগুলো হচ্ছে সিঙ্গেল, মানে একটা করে। কি কি হতে পারে? ইন, অ্যাট, টু, ইন, বাই, হ্যাঁ, অ্যাট, টু, অফ, বাই, অন, বাই, হ্যাঁ, বাই, অন স্যার, হ্যাঁ, অন বিজি, ওভার, এটসেট্রা। ওকে, জেনারেলি যে প্রিপোজিশনগুলো সিঙ্গেল মানে দুইটা বর্ণতে সাধারণত হয়ে থাকে, হ্যাঁ, এরকম অর্থে আমরা এই সিম্পল প্রিপোজিশনটা একটা ওয়ার্ড, তাহলে কি এটা কোনটা? এগেইনস্ট? এগেইনস্ট একটা ওয়ার্ড, হ্যাঁ, ওইটা একটু প্রবলেম আছে। সেটা হচ্ছে আমরা আগে সিঙ্গেল গুলো দেখিনি যে কোনগুলো সিম্পল, হ্যাঁ, সিঙ্গেল অর্থে ব্যবহার করা হচ্ছে, যে ছোট ছোট যেগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে, মানে একটা প্রিপোজিশন, হ্যাঁ, একটা প্রিপোজিশন বলা যায়, হ্যাঁ, কিছু কম্বাইন্ড না, দুইটা যুক্ত না, ঠিক আছে। আচ্ছা, এই জন্য বলা হচ্ছে এগুলোকে সিম্পল প্রিপোজিশন, অর্থাৎ যে প্রিপোজিশন গুলো শুধুমাত্র একটি ওয়ার্ড দ্বারা গঠিত হয়, হ্যাঁ, এ সিঙ্গেল ওয়ার্ড। হ্যাঁ, তো সিঙ্গেল ওয়ার্ড বলতে তো আসলে ওয়ার্ড তো একাধিক বর্ণ মিলে একটা ওয়ার্ড হতে পারে, ঠিক আছে। মানে সহজ সরল ভাবে যেগুলো আমরা প্রিপোজিশন ব্যবহার করে থাকি দুইটা বর্ণ নিয়ে, টু লেটার্স, জেনারেলি এরকম হবে। আচ্ছা, এরপরে দেখো বলছে, হ্যাঁ, ডাবল ডাবল প্রিপোজিশন। তাহলে ডাবল মানে হচ্ছে দুইটি, ঠিক আছে। তাহলে দুইটি প্রিপোজিশন এরকম, যেমন কি হতে পারে? ইন ফ্রন্ট অফ, ইন, দেখায় না, টু, দেখো ইন একটা, টু একটা, আচ্ছা। এরপরে আর এরকম কি আছে দেখো? উইদাউট, উইদাউট, আচ্ছা, দেখো উইথ একটা আর আউট একটা, হ্যাঁ, আউট একটা, তার মানে উইদাউট। তারপরে আর কি হতে পারে এরকম? হ্যাঁ, উইথ এর সাথে ইন, দেখো দুইটা করে প্রিপোজিশন আছে। আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে মনে, তাহলে উইথটা কি এর মধ্যে যাবে, সিঙ্গুলার মধ্যে? হ্যাঁ স্যার যাবে, হ্যাঁ, এটা কিন্তু সিম্পলের মধ্যে আমরা দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, এরপরে এই যে আউট আছে, আউটটা কি কোথায় যেতে পারে? আউটটা যেতে পারে, সিম্পলের মধ্যে যেতে পারে। আচ্ছা, ইন তো আছেই, নো প্রবলেম। আচ্ছা, এরকম আর কি হতে পারে? স্যার বিহাইন্ড, হ্যাঁ, দেখো ফ্রম, ফ্রম বিহাইন্ড, হ্যাঁ, ফ্রম বিহাইন্ড, হ্যাঁ, দেখো ফ্রম, তাহলে ফ্রম বিহাইন্ড। তারপর স্যার বিকজ অফ, দেখো ফ্রম একটা, বিহাইন্ড একটা, বুঝতে পেরেছো? আচ্ছা, তো এরকম ডাবল ডাবল দুইটা করে প্রিপোজিশন থাকতে হবে, বুঝতে পারলে? মানে পূর্ণ একদম কমপ্লিটলি। ওকে, কমপ্লিটলি we will find out that there are two types of preposition and combinedly they are sitting, এবং পাশাপাশি তারা এরকম ভাবে বসে থাকে। আচ্ছা, আর কি হতে পারে? আউট অফ, হ্যাঁ, আউট অফ হতে পারে, আউট অফ, দেখো দুইটা প্রিপোজিশন বসছে। ওকে, আচ্ছা, এই হচ্ছে ডাবল প্রিপোজিশন। নাম্বার 3 কি? কম্পাউন্ড প্রিপোজিশন। তো এটা আছে না, আমাদের ডাউন আর এই কম্পাউন্ডটা হচ্ছে কি? যৌগিক, মানে দুইটা মিলে একটা নতুন তৈরি করবে, ঠিক আছে, কম্বাইন্ড হয়ে গেছে। আচ্ছা, যেমন এখানে কি হতে পারে? যেমন অ্যাবাউট দেয়া আছে, তাই না?
অ্যাবাউটে কি কি হয়? প্রথমে এর মধ্যে অ্যাড থাকে। আচ্ছা, আর কি আছে এর মধ্যে? Out. হ্যাঁ, আচ্ছা, এর মধ্যে দেয়া আছে হচ্ছে বাই এবং আউট। এখানে হ্যাঁ এন দেওয়া আছে, এন দিয়েছেন এরা অন দিয়েছেন, অন প্লাস বাই প্লাস আউট। আচ্ছা, প্রশ্ন হচ্ছে অন, বাই এবং আউট এই তিনটার যে কাজ, সেই কাজটা কিন্তু অ্যাবাউট করে থাকে। এই জন্য ধরে নেওয়া হয় যে জেনারেলি যে অ্যাবাউট এর মধ্যে এই তিন ধরনের কোয়ালিটি আমরা পেয়ে থাকি। সো which qualities are depend on this word, that is on, by and out. For this reason this is the compound. এটা আরেকটা কি করেছে? around, on plus round, on plus round. যেমন here we can see that round, তাহলে রাউন্ড এর কাজ কি? চারিদিকে। ঘোরা। দেখো হ্যাঁ, এরপরে কি দেওয়া আছে? মানে অ্যাবাউট লিখছেন, অ্যারাউন্ড হবে। আচ্ছা, তাহলে অ্যারাউন্ড এর কি কাজ করছে? দেখা যাচ্ছে যে এই অন মানে উপরে, অ্যারাউন্ড মানে চারিদিকে, এই দুইটা কাজই কিন্তু অ্যারাউন্ডটা করে থাকে। এই জন্য কিন্তু এই অর্থে বলা হচ্ছে যে অ্যারাউন্ড ইজ মডিফাইড অর ইন্ডিকেটস দ্য অন এন্ড রাউন্ড। বুঝতে পারছেন? স্যার অন আর রাউন্ড এই দুইটা ওয়ার্ড যুক্ত হয়ে অ্যারাউন্ড গঠিত হয়। হ্যাঁ, অর্থাৎ এখানে যেমন আমরা অন এর কাজ দেখেছি, বাই এর কাজ দেখেছি, আউট এর কাজ দেখেছি, এই সবগুলো কাজ কিন্তু অ্যাবাউট এর সাথে রিলেটেড। আচ্ছা, তো এখানে কিন্তু অন এবং রাউন্ডটা হচ্ছে হ্যাঁ অ্যারাউন্ড এর মধ্যে, হ্যাঁ অনেকটা সন্ধি বিচ্ছেদের মতন, বাট এটা আসলে কমপ্লিটলি ওটা বলা যায় না। বাট এরকম অর্থে কিছুটা পাওয়া গেছে যে আসলে এই কম্পাউন্ড প্রিপোজিশন কোনগুলো প্র্যাকটিক্যালি যখন আমরা সেন্টেন্স বানাইতে গেছি তখন দেখি যে এরকম অর্থে এগুলো পাওয়া যাচ্ছে, এই যখন বলা হচ্ছে। তারপরে আছে অ্যাবভ। অ্যাবভ এর মধ্যে কি কি আছে? হ্যাঁ অন আছে, প্লাস ওভার, অন প্লাস বাই প্লাস আপ। হ্যাঁ অন প্লাস বাই প্লাস আপ। দেখো অন প্লাস বাই প্লাস আপ। দেখো অন মানে উপরে, আপ মানে উপরে, বাই মানে হ্যাঁ দ্বারা বা দিয়ে করতে গিয়ে এরকম অর্থ ইউজ করা হয়। আর অ্যাবভ হচ্ছে হ্যাঁ উপরে, অর্থাৎ এগুলো টোটালের সমন্বিত হচ্ছে অ্যাবভ। টোটালের সমন্বয়ে বোঝা যায়। তবে এখানে কিছুটা ডিফারেন্স আছে, যেমন আমরা প্রিপোজিশন লিখেছি হ্যাঁ, যেমন এটা পৃথিবী, ঠিক পৃথিবীর উপরে আমরা কি হ্যাঁ গাছপালা আছে। যখন এরকম কোনো কিছু লেগে আছে অথবা একটা টেবিল, ওকে, অন দ্য টেবিল হ্যাঁ দেয়ার ইজ এ বল, এই টেবিলের উপরে একটা বল আছে। তাই একটা জিনিসের সঙ্গে আরেকটা জিনিস লেগে থাকলে তখন আমরা অন ব্যবহার করে থাকি। আর এখানে দেখো হ্যাঁ আপ মানে উপরে, যেমন অনেকটা উপরে, ঠিক আছে, এই টেবিলটার উপরে কি আছে? হয়তো একটা যেমন একটা গাছ, ঠিক আছে, এই গাছের উপরে একটা পাখি আছে। না, পাখিটা যদি গাছের ডালে বসে থাকে তাহলে অন হবে, বুঝতে পারছো? আর যদি এই গাছটার হ্যাঁ এই গাছটা অনেক উপরে হয়, হয়তো দেখা যাচ্ছে এই গাছটার উপরে হ্যাঁ সূর্য দেখা যাচ্ছে, তখন এখানে কিন্তু হবে হ্যাঁ আপ। তবে খুব বেশি দূরে না, কাছাকাছি দূরে। আচ্ছা স্যার কিন্তু গাছের থেকে অনেক দূরে। হ্যাঁ দূরে, অনেক দূরে, ঠিক আছে। স্যার এখানে হচ্ছে টেবিলের উপরে আসলে একটা এই বাল্ব সেন্টেন্সটা এটাও ঠিক মতন হবে না। যেমন আমি এরকম অর্থে দিই তাহলে সবচেয়ে ভালো হবে। এটা হচ্ছে এই ঘরের যেমন হচ্ছে দেয়াল, হ্যাঁ দেয়ালের কি করছি, দেয়ালের উপরে একটা ক্যালেন্ডার দেয়া আছে, এরকম অর্থে, যে খুব বেশি দূরে না, কাছাকাছি, এরকম অর্থে আপ ইউজ হবে। হ্যাঁ যেমন আমার মাথার উপরে স্যার একটা লাইট জ্বলে আছে, সেক্ষেত্রে হচ্ছে হ্যাঁ এইবার রাইট, যেমন মাথার উপরে ফ্যান আছে, ঠিক আছে, এটা লেগে নেই কিন্তু একটু উপরে এরকম অর্থে। তাহলে আমরা কি বলতে পারি, এরকম একটা রুম, হ্যাঁ রুমে এখানে ফ্যান লাগানো আছে, হ্যাঁ এখানে একটা বালু, তার মাথার উপরে একটা ফ্যান আছে, এরকম অর্থে আপ ইউজ করা হয়, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে অ্যাবভটা কি অর্থে ইউজ করা যায়? হ্যাঁ যেমন আমরা বলি যে একটা ব্যক্তির ক্ষেত্রে হ্যাঁ আর একটা ব্যক্তির উপরে যদি এরকম বিশ্বাস বোঝায়, হ্যাঁ দেখা যাচ্ছে বিশ্বাস করা বোঝাচ্ছে, তাহলে সেই রকম অর্থে হ্যাঁ আমরা ইউজ করে থাকি কি আপন। একটা ব্যক্তির বিশ্বাসের উপরে আরেকজনের
উপরে বিশ্বাস, সেরকম অর্থে আপন ইউজ করা হচ্ছে। আপন না স্যার, অ্যাবভ। আচ্ছা, আর অ্যাবভটা হচ্ছে সর্বোপরি। সর্বোপরি, হ্যাঁ, যেমন হয়তো আমরা কোনো একটা কথার বিষয়ে বললাম, একটা হ্যাঁ একটা বর্ণনা দেয়া আছে, ঠিক আছে, কোনো একটা বিষয়, যেমন হয়তো আমরা টেন্স সম্পর্কে বর্ণনা দেয়া আছে, বর্ণনা দেওয়ার পরে আমরা বললাম যে হ্যাঁ উপরে বর্ণনা দেয়া আছে, ঠিক আছে, এই অর্থে আমরা বললাম যে অ্যাবভ। বুঝতে পারছো? আচ্ছা, অথবা আমরা এরকম বললাম যে আগের মতনই, একই রকম জিনিস, তার মানে অ্যাজ অ্যাবভ এরকম অর্থে বস্তুর use করতে তুলনায় হবে। উচ্চতর স্থানে। হ্যাঁ, বস্তুর তুলনায় একটু উচ্চতর স্থানে থাকবে। বুঝতে পেরেছো? এই অর্থে ইউজ করা হয়েছে। আচ্ছা, তারপরে তো এরকম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অন, বাই এবং আপ এগুলোর কাছাকাছি কিছু কাজগুলো হ্যাঁ করে থাকে অ্যাবভ, সেই অর্থে এটা ইউজ করে থাকে এটা। এরপরে আরেকটা কি আছে? অ্যালং। আচ্ছা, অ্যালং দিতে পারি, হ্যাঁ এরকম আছে। আচ্ছা, আমরা পরেরটাতে চলে আসি, নাম্বার 4। সেটা হচ্ছে বলছে হ্যাঁ ডিটাচ প্রিপোজিশন। তাহলে ডিটাচটা কি? জুড়ে দেওয়া। স্যার আমার বই আছে ডিসকিউজ, ডিসগাইজড। না, ওটা আছে ডিসগাইজড, এটা হচ্ছে ডিটাচ। ডিটাচ প্রিপোজিশনটা হচ্ছে দেখো অনেক দূরে থাকবে। দূরে থাকা মানেটা হচ্ছে হ্যাঁ ডিটাচ মানে কিন্তু আসলে দূরে, কাছে নয়। যেমন আমি বললাম উইথ হ্যাঁ হোম, এই দুইটা শব্দ যদি কখনো দূরে বসে, কেমন করে? যেমন হোম ডু ইউ কাম উইথ। দেখো এই হোমটা আর এই টুটা উইথটা এটা কি হয়েছে? হ্যাঁ, তাহলে আমরা জানি যে এইটা কিন্তু এর পাশে বসার কথা, কিন্তু কোনো কারণে দূরে বসছে, এতে কোনো সমস্যা নেই। যে তুমি কার সাথে এসেছো বা তুমি কার সাথে আসো, ইনডিফিনিটে আর পারফেক্ট হলে হ্যাঁ হতো। আচ্ছা, তাই এখন এখানে এই যে উইথটা আছে, এই উইথটা কিন্তু হোমের পাশে বসার কথা ছিল, বাট ইট ইজ নট সিটিং হিয়ার, it sits the long distance and inside auxiliary verb, subject and principal verb. So this word, this preposition, this is detached preposition and it is detached from this word home. এই যে হোমটা আছে এটা কিন্তু থেকে দূরে চলে গেছে, এরকম অর্থে বলা হচ্ছে, ঠিক আছে। আমরা বাই হোমও দিতে পারি, উইথ হোম দিতে পারি, ঠিক আছে। এই জিনিসগুলো এইভাবে আমরা ব্যবহার করতে পারি। স্যার বাই হোম দিলে তো বাই হোম একসাথে বসে পাশাপাশি। হ্যাঁ, বাই হোম, উইথ হোম, টু হোম, অর্থাৎ অর্থটা কি? অর্থাৎ উইথ হোম মানে কার দ্বারা, কার সঙ্গে। হ্যাঁ, তারপরে হচ্ছে হ্যাঁ টু হোম, টু হোম মানে কার প্রতি, হ্যাঁ ফর হোম কার জন্য, হ্যাঁ। আচ্ছা, তারপরে হ্যাঁ বাই হোম কার দ্বারা, এখানে উইথ হোম মানে কার সাথে হবে না? হ্যাঁ এটা কার সাথে, উইথ হোম হ্যাঁ কার দ্বারা হতে পারে, বাই হোম মানে কার দ্বারা, উইথ হোম মানে কার দ্বারা বা কার সাথে, সাথে দিলে সবচেয়ে ভালো হয়, কার সাথে। আর এটা হচ্ছে হ্যাঁ কার দ্বারা, এরকম ইউজ করা হয়। নেক্সট ওয়ান, নাম্বার 5। নাম্বার 5 বলছে হচ্ছে ডিসগাইজড, লুকিয়ে থাকা। ডিসগাইজড ছদ্মবেশ বা লুকিয়ে থাকা। আচ্ছা, তাহলে লুকিয়ে থাকা যে প্রিপোজিশন গুলো আছে, পাওয়ার গুলো আছে, সেগুলো বলবো কি কি। যেমন আমি বললাম হি হ্যাঁ ওয়েন্ট, কোথায় গিয়েছিল? ওয়েন্ট টু দ্য ফরেস্ট। আচ্ছা, তারপরে কি আছে? আচ্ছা, অন হান্টিং। আচ্ছা, এখানে হান্টিং না হয়ে তখন এখানে কি হয়ে যাবে? এ হান্টিং। এখানে অনের পরিবর্তে আমরা কি দেখি? এ। তার মানে এখানে এই অন কথাটা উজ্জ আছে, ঠিক আছে, উজ্জ থাকা বা লুকিয়ে থাকা। অথবা বললাম হ্যাঁ এখন কয়টা বাজে?
It is 10 o'clock. হ্যাঁ 9:30 ও ক্লক। তাহলে এখানে যে ও ক্লক আছে আর সেখানে অফ লুকিয়ে আছে, ঠিক আছে? অফটা উজ্জ্বল আছে, তার মানে অফ, হ্যাঁ ক্লক মানে ঘড়ির হ্যাঁ 9:30 বাজে, এরকম অর্থে দেখা যাচ্ছে যে এই ডিসগাইজ সবাই বলার সময় তো অফ বলি না, শুধু তো ও ক্লক। হ্যাঁ ও ক্লকই বলে থাকি, ইউ আর রাইট। এরপরে দেখা আছে এখন পার্টিসিপল প্রিপোজিশন। পার্টিসিপল প্রিপোজিশন কোনগুলো? ইয়েতে মেটিলো দাসে আমি কালকে ভাবতে না যদি দাস পার্টিসিপল, তাহলে পার্টিসিপল প্রিপোজিশন, তাই না? আসলে পার্টিসিপলটা কি মনে আছে? ভাবের সাথে আইডি যুক্ত করা। ইউ আর রাইট। আমরা প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল তিন রকম পার্টিসিপল পাইছি, ঠিক আছে? পার্টিসিপলের প্রকারভেদ কি? একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা পাস্ট পার্টিসিপল, আর একটা পারফেক্ট পার্টিসিপল। তাহলে প্রেজেন্ট পার্টিসিপলটা কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি। আর পাস্ট পার্টিসিপল কি? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, আর হচ্ছে পারফেক্ট পার্টিসিপল কি? হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই তো। এখন এখানে পার্টিসিপলটা আসলে ওইভাবে উল্লেখ করা নেই, ও শুধু দেখাইছে এই প্রেজেন্ট পার্টিসিপলটাকে, বুঝতে পেরেছো? এরপরে যদি কি থাকে, কোনো নাউন থাকে, হ্যাঁ তখন এটা প্রিপোজিশন আকারে হবে, কারণ আমরা জানি হোয়াট ইজ প্রিপোজিশন, নাউন বা প্রশ্নের পূর্বের অবস্থা। ইউ রাইট। তাহলে এখানে যদি হয় এটা, তাহলে এখানে দেখো এই দুটাকে ওমিট করছে, করে শুধু এই একটাকে দেখাইছে, তাহলে এটা হবে কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি, প্লাস হবে কি? নাউন অথবা প্রনাউন। হ্যাঁ নাউন ফ্রেজ অথবা প্রোনাউন। তাহলে কেমন করে? যেমন ডিউরিং, হ্যাঁ ডিউরিং দ্য সামার সিজন, we went to village, okay, কক্সবাজার। গ্রীষ্মের ছুটিতে আমরা কোথায় গিয়েছিলাম? কক্সবাজার গিয়েছিলাম। তাহলে এই যে ডিউরিংটা, হ্যাঁ এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি, এটা একটা। আর কি দেওয়া আছে? এটা তাহলে প্রেজেন্ট ফর্ম কোনটা হচ্ছে? মানে আইএনজি ছাড়া এটার উচ্চারণটা কি হবে? ডিউ। ডিউর অর্থ কি স্যার? আচ্ছা, ডিউর আসলে এটা নির্দিষ্ট ওইভাবে অর্থটা দেয় না, বাট ম্যাক্সিমাম এই ডিউরিংটাই এরকম ভাবে ইউজ করা হয়েছে। সম্ভবত এটা হয়তো এরকম অর্থে ইউজ করা যেতে পারে যে হয়তো স্যার এখানে ডিউরিং ইকুয়াল দেওয়া আছে অল থ্রু আউট দ্য ডে টাইম। হ্যাঁ মানে সারা দিনের কথা বলা হচ্ছে, কিন্তু আমরা যেমন হচ্ছে, যেমন ধরো রেসপেক্ট, তাই না? রেসপেক্ট মানে সম্মান করা, এটা ভার্ব। আচ্ছা, এখন আমরা এটা ইউজ করব রেসপেক্টিং, রেসপেক্টিং হিজ ওয়ার্ডস মানে তার কথাকে সম্মান করে। আচ্ছা, উই হ্যাঁ অ্যাকসেপ্টেড হ্যাঁ হিজ প্রপোজাল। তাহলে আমরা দেখো এখানে কি করলাম? ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি। আচ্ছা, তাহলে V1 প্লাস আইএনজি ফর্ম। তারপরে কি করছি? এই যে একটা নাউন ফ্রেজকে নিয়ে নিছি, কারণ একের ওয়ার্ড মানে একের অধিক ওয়ার্ড থাকলে সেটা হচ্ছে ফ্রেজ, আর সেটা যদি নাউন হয় শেষেরটা তাহলে হেড ওয়ার্ড এটা, এবং এটা অনুসারে হ্যাঁ এটা নাউন ফ্রেজ, অর্থাৎ একটা কি করছে? ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল হয়ে সেটা হচ্ছে একটা নাউনকে নিয়েছে, তাই এটা বলা হচ্ছে যে এটা একটা প্রিপোজিশনের কাজ করছে। এই হচ্ছে ঘটনা এখানে, এটাই হচ্ছে এই পার্টিসিপল প্রিপোজিশন, এই যে এটাকে বলা হচ্ছে, বুঝতে পারছো? এই জিনিসটা দেখা হয়েছে। আচ্ছা, তারপরে আমরা এরকম অনেকগুলো ওয়ার্ড আছে, কনসিডারিং যেমন আরেকটা শব্দ, যেমন ধরো কনসিডারিং, একই, রেসপেক্টিং, কনসিডারিং অর্থটা একই আসছে, অর্থটা একই আসছে।
considering the situation. We achieved the goal. তার মানে অবস্থানটা বিবেচনা করে আমরা লক্ষ্যে পৌঁছেছি। হ্যাঁ আমরা লক্ষ্যে পৌঁছেছিলাম। বুঝতে পারছো? তাহলে এখানে কনসিডার মানে বিবেচনা করা, তার সাথে দিয়েছে আইনজীবী। এরকম ভাবে হ্যাঁ এটাই হচ্ছে প্রিপজিশন, অর্থাৎ পার্টিসিপল হ্যাঁ প্রিপজিশন। বুঝতে পারছো? ওকে, নেক্সট ওয়ান আমরা দেখব ফ্রেজ প্রিপজিশন। সেরকম কয়টা আছে? শেষ, লাস্ট ফ্রেজ প্রিপজিশন। কিন্তু স্যার আমরা যে প্রিপজিশনাল ফ্রেজ একই হলো। হ্যাঁ, এটা যদি আমরা নাউন ধরি তাহলে এটা হচ্ছে তার অ্যাডজেক্টিভ, এই পার্থক্য। আর যদি এটাকে আমরা হ্যাঁ প্রিপজিশনাল ভাবে, তখন পার্টস অফ স্পিচ এটাই হয়ে গেছে অ্যাডজেক্টিভ, আর ফ্রেজটা হয়ে গেছে নাউন। এতটুকুই তফাৎ। নো প্রবলেম। চলো আমরা এখানে আসি আবার। এখন ফ্রেজ প্রিপজিশনটা আসলে কি? ফ্রেজ তো আমরা জানি যে একগুচ্ছ শব্দ, যেমন আমরা ইউজ করতে পারি অ্যাকর্ডিং টু, অ্যাকর্ডিং টু। এই পুরোটা যেমন এখানে একটা প্রিপজিশন আছে, এখানে একটা পার্টিসিপল আছে, দুইটা মিলে একটা নির্দিষ্ট অর্থ দেবে। আচ্ছা, যেমন অ্যাকর্ডিং টু মানে কোনো কিছু মতে বা অনুসারে। হ্যাঁ, আচ্ছা, তারপরে হ্যাঁ ইন অর্ডার টু মানে কি? জন্যে। হ্যাঁ জন্যে। তাহলে এটা মানে জন্য। স্যার ইন ফ্রন্ট অফ। হ্যাঁ ইন ফ্রন্ট অফ মানে সামনে, সম্মুখে। আচ্ছা, তাহলে এখানে ঘটনাটা কি হয়েছে দেখো, এখানে একটা প্রিপজিশন, হ্যাঁ এখানে একটা প্রিপজিশন, আর এটা হচ্ছে একটা ভার্ব, তাই না? অর্ডার করা। হ্যাঁ, তিনটা মিলে একটা স্পেশাল অর্থ দিচ্ছে। আচ্ছা দেখো, আপস এন্ড ডাউন মিলে হতে পারে না? হ্যাঁ দুটো মিলে হতে পারে না? এই যে দিয়েছি তো আপস এন্ড ডাউন। আচ্ছা, তিনটা হয়েছে তাই না? হ্যাঁ, উত্থান এবং পতন। বুঝতে পারছো? এটা আবার অন্যরকম। অ্যাকর্ডিং টু এটাই তো। হ্যাঁ, মানে ওই যে আমরা যেমন প্রভাব গুলো পড়ছি না, হ্যাঁ, প্রবাদ স্যার, বাক্যগুলো। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এরপরে আমরা পড়ছি হচ্ছে ইডিয়মস এন্ড ফ্রেজ, বাগধারা। এগুলো হচ্ছে বাগধারা থেকে আসে ম্যাক্সিমাম। ইডিয়মস এন্ড ফ্রেজ, ইডিয়মস এন্ড ফ্রেজ। দেখো ফ্রেজ কেন বলছি, মানে এই দুইটা মিলে একটা প্রিপজিশন, সেটা হচ্ছে কাছাকাছি অর্থ দেয়, আর হচ্ছে ইডিয়মস গুলো হচ্ছে পুরোটাই উল্টা। যেমন আপ এই মানে ম্যান উপরে, ডাউন মানে নিচে, অর্থ মিলেছে। দাদা। উত্থান আর পতন দেখো কেমন অর্থ হয়ে গেছে। এই হচ্ছে মানে বিষয় এবিসি প্রাইমারি নলেজ। ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে ইডিয়মস। বুঝতে পারছো? বাগধারা। এই হচ্ছে ঘটনা যে ইডিয়মস এবং ফ্রেজ দুইটার একটা কম্বিনেশন আছে। এইখানে কি অর্থ ইউজ করা হয়েছে বোঝা গেছে এখন? স্যার ইডিয়মস আর ফ্রেজ কি আলাদা? অবশ্যই একটু পার্থক্য আছে। ইডিয়মস বলতে একটু বাগধারা সম্পূর্ণ আলাদা একটা। এটা হচ্ছে শব্দগুচ্ছ যেটা হচ্ছে এর সাথেই মিল থাকবে অর্থগুলো, আর এটার মিল পুরোটা উল্টাটা। বাগধারা তো মিল থাকে না। যেমন ডুমুরের ফুল অদৃশ্য। হ্যাঁ দেখো, ডুমুরের সাথে ফুলের কোনো মিল নাই, মিল নেই, ডুমুরের ফুল কিন্তু এই জিনিসটা তোমাকে বোঝাচ্ছে যে এমন একজন ব্যক্তি হয়ে গেছে যে আসলে হ্যাঁ দেখাই যায় না। দেখাই যায় না। বুঝতে পেরেছো? গরিবের ঘরে হাতির পা, হ্যাঁ। এরকম। আচ্ছা দেখ, যদি সেটা একটা বাক্য আকারে হয় সেটা হচ্ছে প্রভাব, আর যদি ওটা একটা ছোট্ট শব্দ থাকে দুইটা একটা, ঠিক আছে মিনিমাম দুইটা, হ্যাঁ এরকম যদি একটাও থাকে, বা এরকম যদি যেমন এবিসি মিলে তিনটা মিলে একটা শব্দ বলছি আমরা, কিন্তু এটা দিয়ে এবিসি কে বোঝাচ্ছে না, বোঝাচ্ছে প্রাথমিক জ্ঞান। বোঝা গেছে? এই হচ্ছে ঘটনা। তাহলে এরকম যদি একটা শব্দ হয় সেটা হবে ইডিয়মস, আর যদি এরকম না হয় একটু বড় সড়ো হয়, হ্যাঁ যেমন হচ্ছে আমরা বললাম না যে টিট ফর ট্যাট, টিট ফর ট্যাট। তাহলে দেখো এই তিনটা শব্দ, কিন্তু এটাতে একটা বাক্য বোঝাচ্ছে। যেমন হ্যাঁ যেমন কর্ম তেমন ফল। স্যার এটা মানে ইট ছুললে পাটকেল খেতে হয়। হ্যাঁ হ্যাঁ ইউ আর রাইট, যেমন কর্ম তেমন ফল, বা ইট ছুললে পাটকেল খেতে হয়। এই জিনিসগুলো একটা বাক্যের মতন। এই কারণে বলা হচ্ছে এগুলো হচ্ছে প্রভাব, এগুলো হচ্ছে প্রভাব, আর এটা হচ্ছে ইডিয়মস। বুঝা গেছে? আর ফ্রেজ গুলো কোনগুলো? তাহলে ফ্রেজ গুলো হচ্ছে যেমন আমরা যে এরকম অর্থ ইউজ করি, এ ম্যান অফ ওয়ার্ডস অ্যাডজেক্টিভ এখন। হ্যাঁ দিতে পারো এরকম, নো প্রবলেম। তবে মানে ম্যাক্সিমাম দিবা হচ্ছে ছোট ছোট গুলো, ঠিক আছে, প্রিপজিশন দিয়ে, যেটা কাছাকাছি ওর মিনিং থাকে। বুঝতে পারছো? এরকম। আচ্ছা, যেমন এই যে ইন অর্ডার টু, এর মানে কাছাকাছি কিছুটা মিল আছে বলা যায়,
হ্যাঁ মানে সবগুলো এরকম মিল হয় না তবু Despite of হ্যাঁ ইন স্পাইট অফ মানে কারণে হ্যাঁ এরকম দিতে পারো ইন লিউ অফ মানেও কারণে হয় ওকে আচ্ছা এরকম অনেকগুলো আছে তারপরে অন অ্যাকাউন্ট অফ ইন লিউ অফ যাও এগুলো মোটামুটি মিল আছে তবে এগুলো ম্যাক্সিমাম মানে ফ্রেজটা আসলে ইডমসের সাথে একটু সবচেয়ে বেশি রিলেটেড এই জন্য এই দুটাকে একসঙ্গে রাখা হয়েছে বুঝতে পারছো মানে এর মধ্যে প্রিপোজিশনও আছে দেখো দুই পাশে আবার একটা ভার্ব দেওয়া আছে আবার এটা দিয়ে একটা নতুন একটা অর্থ দিচ্ছে এই কারণে এই দুটাকে কিন্তু এন্ড দ্বারা যুক্ত করছে বুঝতে পারছো সিঙ্গেল প্রিপোজিশন গুলো তো আমরা তো আগে পড়লাম বাকি এই 6টা ডিফারেন্টের মধ্যে ঠিক আছে এই হলো বিষয় তো আর আরো আছে প্রায় 50 থেকে 52 রকম প্রিপোজিশন আছে এইগুলো তোমরা একটু খুঁজে নিয়ে এসো ঠিক আছে আর যেগুলো বাদ থাকবে ওগুলো আমি দিয়ে দেবো আমার বই তো বেশি দেওয়া হ্যাঁ বইতে বেশি তো অনেক গুনে দেখো কতগুলো দেওয়া হতে পারে আছে What is the time I don't